27 জুলাই বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে, জানিয়ে দিচ্ছে শিরোনাম। বামদের গড়া জোটের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে আগ্রহী বিএনপি, আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। তীব্র যানজটের মুখে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়ক স্বাভাবিক করতে আরও 7 দিন সময় চায় সড়ক ও জনপথ বিভাগ। ক্রমাগত বায়ার্স ক্রেডিট বাড়ায় ব্যাংকিং খাতে বিপর্যয়ের শঙ্কা, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির তাগিদ। সিরাজগঞ্জে সড়ক মেরামত ও সেতু সম্প্রসারণ কাজের কারণে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে যান চলাচল করছে ধীর গতিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যানবাহন চালক ও যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা সড়কেই পার করতে হচ্ছে তাদের। হাতিকুমরুল মোড়ের কাছে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ শুরু হয় গত সপ্তাহে। তবে এরই মধ্যে শুরু হয় টানা বৃষ্টি। প্রবল বৃষ্টিতে দেবে গেছে সড়কের 250 মিটার অংশ। রাস্তার দুপাশ দিয়ে কোনো রকমে গাড়ি চলাচলের ব্যবস্থা করে মেরামতের কাজ চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। এই ব্যবস্থায় যানবাহন পার হতে সময় লাগছে অনেক বেশি। কিলোমিটার খানিকের ব্যবধানে চলছে নলকা সেতুর সম্প্রসারণের কাজ। এতে সেতুর উপর দিয়ে যানবাহন চলছে একমুখীভাবে। দুপাশেই লেগে থাকছে গাড়ির দীর্ঘ সারি। 30 কিলো রাস্তা আসতে আমার 14 ঘন্টা সময় লাগলো। এই পর্যন্ত আমি এই চান্দাইকুনা পর্যন্ত আসতে আসছি। লোড গাড়ি বেশি, এই কারণে মনে করেন আরো যানজট বেশি হচ্ছে। গাছগুলা মনে করেন যে কাজ কাম না করা পর্যন্ত এই জাম এইভাবে চলতেই থাকবে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, আবহাওয়া ভালো থাকলে সড়ক সংস্কার ও সেতু সম্প্রসারণের কাজ স্বাভাবিক গতিতে করা যাবে। তবে যানজট পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে আরো বেশ কয়েকদিন। যে রাত দিনই আমরা এখানে কাজ করছি এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা চেষ্টা করছি যাতে দ্রুত এই কাজটা শেষ করে ফেলা যায় এবং মানুষের ভোগান্তিটা কমে যায়। কেবল হাটিকুমরুল ও নলকা সেতু পার হলেই শেষ হয় না দুর্ভোগ। বৃষ্টির কারণে হাটিকুমরুল থেকে বগুড়া, বনপাড়া ও পাবনামুখী সড়কের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। বেহাল সড়কে ধীরগতিতে চলতে হচ্ছে গাড়িগুলোকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কে যানজট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। স্বাগত হাসিবুর রহমান। আপনি সারাদিনই আজকে প্রায় হাটিকুমরুল এই এলাকাটিতে ছিলেন। যানজটের মূল কারণটা তো আমাদের অনেক ক্ষেত্রেই জানাই যে এই সময়ে রাস্তার যে পরিস্থিতি হয়, কিন্তু রাস্তা যেরকম চিত্র দেখা গেল এইটি কি কারণে হচ্ছে, এই ব্যাপারে সংশ্লিষ্টরা কি বলছে যে এতটা খারাপ কি কারণে হচ্ছে? যাতে এই বিষয়টি নিয়ে আমি ওখানকার যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন সড়ক ও জনপথ বিভাগের মোস্তফা কামাল সাহেব, তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির কেন উদ্ভব হলো। তিনি যেটা জানাইয়েছিলেন যে প্রথমে তারা এই যে রাস্তাঘাট খারাপ ছিল, কিছুদিন আগের যে বৃষ্টিতে খানাখন্দগুলো হয়েছিল সেগুলোই মূলত মেরামতের কাজে হাত দিয়েছিলেন। এর মধ্যে হঠাৎ করে, অর্থাৎ গত সপ্তাহে তারা কাজ শুরু করার পর হঠাৎ করে যে মুষলধারায় বৃষ্টি শুরু হয়, তার ফলে পরিস্থিতিটা তাদের একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যে কারণে ওই এলাকায় বিশেষ করে হাটিকুমরুল এবং এর আশেপাশের এলাকার পরিস্থিতি একেবারেই অবর্ণনীয় একটা পর্যায়ে গিয়ে পৌঁছে। আপনি হয়তো খেয়াল করে থাকবেন বা দেখতে পারবেন যে বেশ কিছু রাস্তায় গাড়ি একেবারে হেলে দুলে চলছে, অর্থাৎ রাস্তার এমনই বেহাল অবস্থা যে গাড়ি তার নিজ গতিতে চলতে পারছে না, একেবারেই রাস্তার ইচ্ছার উপর গাড়ি চলতে বাধ্য হচ্ছে। আর আমি যেটা আজকে দেখে এসেছি সেখানে মনে হয়েছে যে আরও বেশ কিছুটা দিন সময় লাগবে, যদিও নির্বাহী প্রকৌশলী বলছেন যে আগামী 7-8 দিন বা 6-7 দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু আমার কাছে বাস্তব অভিজ্ঞতায় মনে হয়েছে যে সেটা আগামী 10-15 দিনেও এর কোনো পরিবর্তন করা সম্ভব নয়। কারণ এখনও গাড়ি চলছে একটা একটা করে আর আসছেও একটা একটা করে। সে কারণে যেটি হয়েছে যে দীর্ঘ যানজট
এড়িয়ে সব গাড়ি একবারে যেতে পারবে এরকম কোনো সুযোগ আগামী 10-15 দিনে সড়ক ও জনপথ বিভাগ করতে পারবে অন্তত হাটিকুমরুল এলাকায়, এটা আমার কাছে মনে হয়নি। আর এর বাইরেও যদি বলেন যে বগুড়া থেকে যে সড়কটি চলে গেছে হাটিকুমরুল, তার প্রায় প্রত্যেকটি কিলোমিটারে আমি দেখতে পেয়েছি বড় বড় খানাখন্দ রয়েছে, সেই সাথে রাস্তা ভেঙে গেছে এবং এই রাস্তাতেও গাড়ি ঘোড়াকে কিন্তু অনেক স্থানে হেলে দুলে চলতে হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতিটা একেবারেই বলা যায় যে নাজুক, এবং যে পরিস্থিতির কারণে শুধু যাত্রী বা চালকরাই সমস্যায় পড়ছে তা না, মাল পরিবহনের ক্ষেত্রেও একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। ট্রাক সময় মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না, পণ্য নিয়ে আসতে পারছে না। সব মিলিয়ে ব্যবসার উপরেও একটা বড় ধরনের প্রভাব পড়েছে এই ধরনের একটি সমস্যার কারণে। অবশ্যই হাসিবুর রহমান, আমরা জানি যে উত্তরাঞ্চল থেকে প্রচুর ট্রাকবাহী পণ্য, বিশেষ করে সবজি যেগুলি পচনশীল পণ্য ঢাকা এবং দেশের অন্যান্য জায়গায় যায়, ফলে এই রাস্তাটি যদি বেশি সময় লাগে সেটি পচনশীল পণ্যের জন্য সবচেয়ে বেশি সমস্যা। তারপরে মানুষের দুর্ভোগ তো আছেই, সময় বেশি লাগছে, 14-15 ঘন্টা, যেটা 7-8 ঘন্টার রাস্তা সেটি লাগছে। তো ফলে এইটি দ্রুত মেরামতের জন্য যেটি আপনি বলছেন যে এই আশঙ্কাটি, সেটি তো একটা ব্যাপার আছে। সেই জন্য বাড়তি কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে কিনা? স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের পক্ষে এটা করা সম্ভব, নাকি এটা কেন্দ্রীয়ভাবে কোনো কিছু করার ব্যাপার আছে? আমার কাছে যেটা মনে হচ্ছে, স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ যে কাজটি করছে সেটি এই সমস্যা উত্তরণের জন্য যথেষ্ট নয়। বিশেষ করে যা পরিস্থিতি রয়েছে হাটিকুমরুল এবং এর আশেপাশের এলাকায়, সেটি শুধুমাত্র সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের একার পক্ষে কাভার করা মোটেই সম্ভব না। আর আপনি দেখেছেন যে রাস্তার মাঝখানটা একেবারে দেবে যাওয়ার কারণে সেখানে আবার নতুন করে ব্রিক সোলিং এর কাজ শুরু করা হয়েছে এবং দুই ধার দিয়ে আবার সিঙ্গেল রোড করে করে যানবাহনকে সচল রাখবার একটা উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু এটি শুধুমাত্র সিরাজগঞ্জের পক্ষে একটা সম্ভব বলে আমার মনে হচ্ছে না। যেমন ধরেন বগুড়া অংশের যে বিষয়টি রয়েছে, যেখানে বড় বড় খানাখন্দ রয়েছে, রাস্তা একেবারে ভেঙে গেছে, সেগুলো তার সিরাজগঞ্জের পক্ষে এসে করা সম্ভব না। সেক্ষেত্রে বগুড়াকে দরকার, পাবনা অংশের জন্য পাবনার দরকার। এর বাইরে রয়েছে হাটিকুমরুল এবং নাটোর যে বনপাড়া রয়েছে সড়কটি, সেটির জন্য নাটোরেরও কিছু লোকজনকে দরকার। অর্থাৎ সম্মিলিত বা সমন্বিত চেষ্টা না করলে এটি সহসাই আমরা কেটে উঠতে পারবো এটা মনে হচ্ছে না। তবে দুর্ভোগ বৃষ্টি বা কাদার কারণে কিছুটা কমেছে, তাই আজকে বৃষ্টি হয়নি, সে কারণে কাদাও কিছুটা কমে এসেছে। তবে একেবারে যানজট মুক্ত হতে অন্তত 15 দিন সময় লাগবে আমার কাছে, এটাই মনে হয়েছে। কারণ যেটা আরেকটি ব্রিজের কাজ চলছে, যেটা সম্প্রসারণের কাজ চলছে, সেই ব্রিজটার কাজ শেষ হতে কিন্তু আরো বেশ সময় লাগবে। এবং সেখানে হাসিবুর রহমান, এই যে কাজগুলি আমরা যখন আপনার রিপোর্ট দেখছিলাম, ছবিগুলি যখন দেখছিলাম, তখন মানে মনে হয় না যে এখানে কিছুদিন আগে একটা রাস্তা ছিল। এই যে রাস্তার এত দ্রুত পরিবর্তন, এটা কি শুধুমাত্র প্রাকৃতিক কারণে, নাকি রাস্তা নির্মাণের ক্ষেত্রেও কোনো ধরনের বলা যায় অপ্রাকৃতিক অথবা অতি প্রাকৃতিক ব্যাপার এখানে রয়ে যায়? জাহিদ ভাই, আমাদের এই দিকের সড়ক উন্নয়নের কাজে কিন্তু শুরু হয় বর্ষার সময়। আপনি যদি একটু খেয়াল করেন, পানি উন্নয়ন বোর্ড যেমন বন্যার সময় বাঁধের কাজ শুরু করে, এবং এটা মূলত যেটি হয় যে সময় মতো বাজেট না দেওয়ার কারণে এই সমস্যাটা হয়। আর এখানে যে অবস্থাটা ছিল সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই খারাপ ছিল। সেই নাজুক অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করতে গিয়ে বর্ষা মৌসুম চলে এসছে। এই বর্ষা মৌসুম আসার ফলে যেটি হয় যে খুব দ্রুতই বিটুমিনের সাথে পানির একটা বিরোধ রয়েছে, তাড়াতাড়ি রাস্তা নষ্ট হয়ে যায়। এর বাইরেও রয়েছে যেটি যে মানুষ যেখানে সেখানে জ্বালানি তেল ফেলে অথবা গাড়ি থেকে জ্বালানি তেল পড়ে, এটাও কিন্তু বিটুমেনের জন্য ক্ষতিকর। সেই কারণে একটা বিষয় দাঁড়াচ্ছে যে ব্রেক করার একটা বিষয় আছে। গাড়ি হঠাৎ করে ব্রেক করলে গরম রাস্তার উপরে বেশ খানিকটা পাথর এবং বিটুমিন সরে যায়। এইভাবে ধীরে ধীরে রাস্তাগুলো নষ্ট হয়ে যায় এবং এটার কিন্তু একটা রুটিন মেইনটেনেন্স দরকার হয়, যেটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই টাকার অভাবে করতে পারে না সড়ক ও জনপথ বিভাগ। আপনি বগুড়া শুধু নয়, এই অঞ্চলের এমন কোনো এলাকা নাই যেটি আমি গত 2-3 মাসে দেখেছি যে সবগুলো এলাকাতে রুটিন একটা মেইনটেনেন্সের প্রয়োজন ছিল, কিন্তু সেটি দেওয়া সম্ভব হচ্ছে না, করা সম্ভব হচ্ছে না। তার পরিবর্তে ইট নিয়ে এসে গর্তগুলোর মধ্যে ফেলে কোনো রকমে একটি চালু রাখবার চেষ্টা করা হচ্ছে। এতে কিন্তু গাড়িরও ক্ষতি হচ্ছে, টায়ারেরও ক্ষতি হচ্ছে। অর্থাৎ সময় মতো কাজ না করায়, সময়ের কাজ সময় মতো না করাতে কিন্তু অনেক ধরনের ক্ষতি এই অঞ্চলের রাস্তাঘাটে হচ্ছে, যানবাহনেরও হচ্ছে। হাসিবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা ভিডিও।
বাম ও সমমনা দলগুলোর নতুন জোট গঠনের পর তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে আগ্রহী বিএনপি। তবে নতুন জোটের উদ্যোগ আমলে নিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার শরিকেরা। এ ধরনের জোট রাজনীতি ও ভোটের ক্ষেত্রে তেমন কোনো কাজে আসবে না মনে করছে আওয়ামী লীগ নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ বিএনপির জোটের বাইরে বিকল্প শক্তি করতে চায় বামপন্থী দলগুলো। এর অংশ হিসেবে শুরু হয়েছে নতুন জোট গঠনের প্রক্রিয়া। প্রাথমিকভাবে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ে হচ্ছে এ জোট। নতুন জোটে পর্যায়ক্রমে গণফোরাম, জেএসডির একাংশ ও নাগরিক ঐক্য সহ প্রগতিশীল ছোট দলগুলোকেও আনতে চান বাম নেতারা। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। আবার আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছি। নির্বাচনকে উদ্দেশ্য করেই জোট গঠন, তার চেয়ে বড় কাজ হলো এখন নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য আন্দোলন গড়ে তোলা। তবে নতুন জোটের উদ্যোগকে তেমন আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। দলের নেতারা বলছেন, অতীতেও কয়েকবার বৃহত্তর বাম ঐক্য করার চেষ্টা করলেও তা সফল হয়নি। যেগুলো আমাদের একেবারে নিজস্ব সিট, সবগুলো সিট আমরা পেতাম, প্রায় ৩০-৩৫টার মতো হবে, সবগুলোতে আমরা হেরেছি ওদের কারণে। ওই অভিজ্ঞতার পরে আর বাম জোটের আর কোনো ইয়ে নাই। আওয়ামী লীগের জোট শরিক বামপন্থী দলের নেতারাও বৃহত্তর বাম ঐক্যের কার্যকারিতা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। ওই বাম জোটের কথা যদি বলে, আমার অভিজ্ঞতা খুব ভালো না আর কি। তারা যে রাজনীতিটা করছে, ওই রাজনীতির কোনো বাস্তব ভিত্তি নেই। এটা নিয়ে আমি কোনো মাথা ঘামাচ্ছি না। সবই চেনা দল, সুতরাং ওরা কি প্রভাব ফেলবে আর কি প্রভাব ফেলবে না দেশবাসী জানে। তবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতারা। এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির 7 দলীয় জোটের সঙ্গে বামপন্থীদের 5 দলীয় জোটের ঘনিষ্ঠতার প্রসঙ্গ সামনে এনে তারা বলছেন, আগামীতেও এ ধরনের ঐক্য হওয়া সম্ভব। যে প্রত্যেক প্রচেষ্টাই প্রয়াসী ভালো, এবং প্রত্যেক প্রয়াসী ক্ষুদ্র ক্ষুদ্র হলেও বৃহত্তর যখন স্রোত সৃষ্টি হয়, তখন সবারটাই একই ধরনের মূল্য তারা অর্জন করে। বামপন্থীদের নতুন জোটের ঘোষণা চলতি মাসের শেষে আসার কথা থাকলেও নেতারা বলছেন আরও কিছুটা সময় নিচ্ছেন তারা। তবে শিগগিরই ঢাকায় ঐক্যবদ্ধ সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে নতুন জোট। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাম ও সমমনা দলগুলো নতুন রাজনৈতিক জোট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম। স্বাগত জনাব শাহ আলম। নতুন যে জোটের কথা চিন্তা করা হচ্ছে বা আপনারা বলছেন, সেটি এখন কি পরিস্থিতিতে আছে, কবে নাগাদ এটি আত্মপ্রকাশ করতে পারে, বা সর্বশেষ পরিস্থিতিটা দিয়ে যদি একটু শুরু করেন। আমরা সিপিবি, বাসদ, বাম মোর্চা ইতিমধ্যেই আমাদের ঐক্যের অগ্রগতি হয়েছে। আগামী 30 তারিখ প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ হবে। হ্যাঁ, ওই সমাবেশে আমাদের ঘোষণা হবে। তারপর সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি আমরা জনগণের সামনে উত্থাপন করব। এই ক্ষেত্রে এটি কি ধরনের, অনেকগুলি আমাদের এখানে দেখা যায় যে জোটগুলি বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচন কেন্দ্রিক হয়। আপনারা যে একসঙ্গে হচ্ছেন, সেটির আসলে মূল লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেগুলি আপনাদের সমমনা যে দলগুলি সেগুলির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করে চূড়ান্ত হয়েছে কিনা? একটা বিষয়, আমাদের মূল লক্ষ্য হলো দেশের গণতন্ত্রহীনতা, লুটপাট, জঙ্গিবাদ, সাম্রাজ্যবাদ, এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। জনাব শাহ আলম, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটা বিরতির পর আবার আপনার কাছে ফিরে আসছি। এডিটরস উইকে নিচ্ছে একটা বিরতি।
বাম ও সমমনা দলগুলোর নতুন রাজনৈতিক জোট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম। জনাব শাহ আলম, আবারও একটু আপনার কাছ থেকে জানতে চাই যে যেই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে তার মধ্যে নির্বাচনকে সামনে রেখে এই জোটটি হচ্ছে কিনা, নাকি আরো অন্য কোনো বৃহত্তর লক্ষ্য আছে? আমাদের বৃহত্তর লক্ষ্যে আমরা বৃহত্তর লক্ষ্যই আমাদের মূল লক্ষ্য, আর সেটা হলো দ্বিদলীয় মেরুকরণ আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা বিকল্প শক্তি গড়ে তোলা হলো আমাদের লক্ষ্য। কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি এই দুইটির যে কোনো একটির সঙ্গে এই জোট গঠনের বা এই জোটের একসঙ্গে কাজ করবার কোনো সম্ভাবনা আছে কিনা? কারণ আমরা দেখেছি যে এই জোটেরও একটা লক্ষ্য নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করা, বিএনপি যেটাকে মনে করছে তাদের লক্ষ্যের সঙ্গে অনেক কাছাকাছি। বিএনপির লোকের সাথে আমাদের কোনো মিল নেই। এখন আমাদের মূল লক্ষ্যই হলো যে এই দুই দলের বাইরে বিকল্প করা, এবং সেটা হলো নির্বাচনে আমাদের আলাদা এজেন্ডা আছে, সেই এজেন্ডা আমরা পরবর্তী সময়ে আমরা সাংবাদিকদের সামনে তুলে ধরব। এখন আমরা যেটা মনে করি, বিএনপি আওয়ামী লীগ এর জায়গায় শ্রেণীগতভাবে নীতিগতভাবে মুক্তবাজার যে চলছে সেটার ক্ষেত্রে তাদের ডিফারেন্স নাই, কিন্তু হয়তো ভাবাদর্শিক কিছু তফাৎ আছে। এই জায়গায় আমরা বিএনপিকে বিরোধী দলই মনে করি না, নীতিগতভাবে বিএনপি আসলে বিরোধী দল না। আপনাদের যে জোটটি হচ্ছে এই জোটের মধ্যে আসলে কারা থাকছেন, ইতিমধ্যে কাদের সঙ্গে আলোচনা হয়েছে, কতগুলি রাজনৈতিক দল আপনাদের এই জোটের মধ্যে আসতে পারে, সেটার একটি প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে কিনা? আমরা সিপিবি বাসদ বাম মোর্চা এটা নিয়ে আমরা প্রথমে এগুচ্ছি। এই জায়গায় এটাই হলো এখন আমাদের মূল বেসিস। ভবিষ্যতে কারা এসে যদি গণতন্ত্রের লড়াইতে, মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানুষের আর্থসামাজিক পরিবর্তনের যেটা ভাত কাপড় জমি কাজের যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, ঘুম খুনের বিরুদ্ধে লড়াই, এই তারপর বিচার বিভাগের স্বাধীনতা, যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আজকে দলীয়করণ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে লড়াই, যারা মিন করবে তাদের সাথে হয়তো পথে দেখা হবে, কিন্তু আমাদের জোট আমরা এটাতেই থাকতে চাই। সমান্তরালভাবে কেউ যদি করে তারা করতে পারে, কিন্তু আমরা আমাদের এটাতেই থেকে এগুতে চাচ্ছে। রাজনীতির মাঠে আওয়ামী লীগ এবং বিএনপির যে বড় প্রভাব আছে, সেই প্রভাবের বাইরে তৃতীয় একটি শক্তি গড়ে তোলার জন্য, সেই যথেষ্ট শক্তিশালী হিসেবে মাঠে নামা, সেটার জন্য কোন দিকগুলিকে আপনারা অগ্রাধিকার দেবেন? আমরা মানুষের যেটা হলো যে মানুষের গণতান্ত্রিক অধিকার যেটা, সেটাকে আমরা প্রাধান্য দিতে চাই। গণতান্ত্রিক অধিকার যেটা আজকে সংকুচিত হয়ে গেছে, যেটা রাষ্ট্রীয় নিপীড়নের জায়গাটা বেড়েছে, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠা জন্য লড়াই করতে চাই, এবং শ্রমিক কৃষক মেহনতি মানুষের যে দাবি দাওয়াগুলো আছে সেটার জন্য লড়াই করতে চাই। আজকে জলবদ্ধতা, যে পাহাড় দর জলবদ্ধতা, বন্যা, এই যেগুলো আছে জনজীবনের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা লড়াই করতে চাই। বিশেষ করে জাতীয় সম্পদ রক্ষা করা। হ্যাঁ বলেন। জি জি, বিশেষ করে শ্রমিক শ্রেণীর সঙ্গে আপনাদের সম্পর্ক আরো বাড়ানোর জন্য কোন কোন পদক্ষেপগুলি আপনারা নেবেন? শ্রমিকদের যে মজুরি কমিশন অবিলম্বে ঘোষণা করার দাবি আমরা সামনে আনবো। শ্রমিকের ধর্মঘট করার অধিকার, সেটার জন্য এখন তো ধর্মঘট করলেই নানাভাবে পুলিশ এবং কি বলে যে মালিক শ্রেণীর মাস্তানরা শ্রমিকদের উপর আক্রমণ করে, সে ধর্মঘটের অধিকার, এটা আমরা এইটার জন্য লড়াই আমাদের আরো বেগবান করব। আমরা দৃঢ়তার সাথে এই লড়াইটা চালিয়ে যাব। জনাব শাহ আলম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই স্পিকিং বক্তার ছোট্ট বিরতি।
আশঙ্কাজনকভাবে বাড়ছে দেশীয় ব্যবসায়ীদের বিদেশি প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার প্রবণতা। এতে মুদ্রা বিনিময় হারের আকস্মিক ওঠানামায় ব্যাংকিং খাত বিপর্যয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান BIBM। সকালে এক সেমিনারে সংকট মোকাবেলায় বায়ার্স ক্রেডিটকে বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে আনার পরামর্শ দেন বিশ্লেষকেরা। বিদেশি প্রতিষ্ঠান থেকে স্বল্পমেয়াদে বিদেশি মুদ্রায় ঋণ নেয় বায়ার্স ক্রেডিট। পণ্য আমদানিতে স্থানীয় ব্যাংকের গ্যারান্টি দিয়ে ঋণ নিতে পারেন দেশের যে কোনো আমদানিকারক। সুদের হার সর্বোচ্চ 6%। বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায় টিকে থাকতে 2012 সালে এই ঋণ সুবিধা দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে গেল 4 বছরে এই ঋণ নেবার হার বেড়েছে আশঙ্কাজনক হারে। একে দেশের ব্যাংকিং খাতের জন্য ঝুঁকি বলে মনে করেন গবেষকেরা। যখন এই ফরেন কারেন্সি বরোয়িংগুলো আনেন আপনি শর্ট টার্মে, এগুলো শর্ট টার্ম লায়াবিলিটি তৈরি হয় এবং শর্ট টার্ম লায়াবিলিটি হঠাৎ করে পরিশোধ করতে গেলে অনেক সময় ব্যাংকগুলো প্রেসারে পড়ে, বিপদে পড়ে এবং পৃথিবীতে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়। বায়ার্স ক্রেডিটের মাধ্যমে মূলধনী যন্ত্র ও শিল্পের কাঁচামাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সম্প্রতি এর অপব্যবহারের হার বাড়ছে বলে জানাচ্ছে BIBM এর গবেষণা। আপনি র ম্যাটেরিয়ালের ডেফিনেশন নাই, তারপরে আপনি ওই ডেফিনেশন নাই, কি বলে ক্যাপিটাল মেশিনারি ডেফিনেশন নাই। লোকজন মুসুরের ডালকেও র ম্যাটেরিয়াল হিসেবে ইম্পোর্ট করে ফেলেছে বাংলাদেশে, তো পেপারে এসছে দেখেন। সো তার মানে মিসইউজ করার কিন্তু জায়গা আছে, মিসইউজ হচ্ছে। আর এই কারণে ঋণ নেওয়ার ক্ষেত্রে খাত ও পরিমাণ নির্দিষ্টের তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর কথা বলছেন তারা। বায়ার্স ক্রেডিটের চাপে বায়ার্স এবং প্রত্যেকটা ব্যাংকের কিন্তু ফরেন কারেন্সি লায়াবিলিটি বেড়ে যাচ্ছে। ইউনিটগুলোর সোর্সেস অফ ফান্ডগুলোর সম্বন্ধে বাংলাদেশ ব্যাংকে সবসময় মনিটর করা উচিত। এছাড়া অফশোর ব্যাংকিং এর মাধ্যমে অর্থ পাচার হচ্ছে কিনা সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বায়ার্স ক্রেডিট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর পরিচালক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব। স্বাগত জানাব আহসান হাবিব। বায়ার্স ক্রেডিটের এই বিষয়টি আসলে বলা যায় যে সাধারণভাবে খুবই আমাদের কাছে অপরিচিত, কিন্তু ব্যাংকিং সেক্টরে বা বিজনেস সেক্টরে নিশ্চয়ই এটা খুবই পরিচিত বিষয়। কিন্তু মূল সমস্যাটা কোথায় দেখছেন আপনারা? হঠাৎ করে টাকাটা দেয়া বা যে ঋণ পরিশোধের বিষয়টি, নাকি এর মধ্যে এই প্রক্রিয়ার কারণে যে নানান ধরনের দুর্নীতি বা দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে, কোন জিনিসটা বেশি ঝুঁকিপূর্ণ মনে করছেন? 12 সালের ওই বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা ইস্যু করার পর যে বায়ার্স ক্রেডিটটা বেড়েছে, এইটাকে কিন্তু এখন ঝুঁকিপূর্ণ আমরা বলছি না। আমরা বলছি না যে এইটা এ মুহূর্তে কোনো ক্ষতি করছে, আমরা কিন্তু তাও বলছি না। বাট এখন যদি এটাকে মনিটর করা না যায়, এই পারমিশনটা দেওয়ার পরে যে হারে আপনার বায়ার্স ক্রেডিটটা বেড়েছে, সেটা কালেকটিভলি টোটাল শর্ট টার্ম ব্যাংকের ফরেন কারেন্সি লায়াবিলিটিকে এফেক্ট করতে পারে। এবং আমরা যদি 1990s সারা বিশ্বের ব্যাংকিং ক্রাইসিসের এক্সপেরিয়েন্স দেখি, তাহলে কারণটা কিন্তু মূলত ছিল অতিরিক্ত পরিমাণ শর্ট টার্ম বরোয়িং। প্রবলেম হলো যে এই বরোয়িংটা কারা করছে? অফশোর ব্যাংকিং ইউনিট। এবং এটা কিন্তু আপনি মনিটর করছেন না, বা এটা মনিটর করার সুযোগ নাই এখনকার নিয়মে, যে তারা কি পরিমাণ বড় করছে। সেক্ষেত্রে যদি এটাকে মনিটরিং না করেন, হঠাৎ করে যদি এটা বেড়ে যায়, তাহলে লায়াবিলিটিটা বেড়ে যেতে পারে ব্যাংকগুলোর। সেক্ষেত্রে এটা ডেঞ্জারাস হতে পারে। সেক্ষেত্রে এখন যেটা বলছেন যে এই ক্ষেত্রে নীতিমালা থাকা প্রয়োজন কিনা, কারণ এটি তো যেহেতু এই শর্ট টার্ম ঋণটা আমাকে পরিশোধ করতেই হবে একটা সময়ে, ফলে এটার উপরে যদি আমার কোনো ধরনের নিয়ন্ত্রণ না থাকে, আমি যদি এমনকি তথ্যই না জানি যে কতটুকু আদান প্রদান হচ্ছে, তাহলে তো আসলেই একটা বড় ঝুঁকির মধ্যে থাকছে। সেক্ষেত্রে এইটার জন্য আলাদা কোনো নিয়ম নীতিমালা এটি করা প্রয়োজন কিনা, করলে কাদের করতে হবে? নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক। আমি ইতিমধ্যে কিন্তু অফশোর ব্যাংকিং ইউনিটগুলোকে সরাসরি একটা গাইডলাইনের মধ্যে আনার জন্য বাংলাদেশ ব্যাংক কিছু ড্রাফট নীতিমালা তৈরি করছে, গাইডলাইন তৈরি করছে। এবং সেটা কিন্তু হয়তো আমরা অল্প কিছু সময়ের মধ্যেই আমরা হয়তো দেখতে পারবো, তার এনফোর্সমেন্ট দেখব। এবং এটা আপনি ঠিকই বলেছেন যে যে পরিমাণ বরোয়িং হচ্ছে, এইটা যদি নজরদারিতে না থাকে,
তাহলে এটা মনিটর করার সুযোগ তো নাই। যেমন একটা সহজ উদাহরণ হলো যে আমরা কি পরিমাণ ব্যাংকিং বরোইং করছি এই ডেটাটাই কিন্তু আমাদের কাছে নাই। আমরা মানে ফরেন কারেন্সি বরোইং করছি। আমরা এখন যেটা ডেটা দিলাম, আজকে যে প্লেস করলাম, যেটা পাবলিশ ডেটা, সেটা হলো যে কি পরিমাণ প্রাইভেট সেক্টর বরোইং হচ্ছে ফরেন কারেন্সি বরোইং। আমি ধরে নিচ্ছি যে পুরোটাই হলো ব্যাংকিং সেক্টরের বরোইং, কিন্তু আমাকে তো আলাদা করে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোত্থেকে এসছে, এবং সেই জন্যই অলরেডি কিন্তু সেন্ট্রাল ব্যাংক এরকম একটা গাইডলাইন তৈরি করছে। এবং পৃথিবীতে যদি দেখেন তাহলে অফশোর ব্যাংকিং ইউনিটগুলো কিন্তু খুব বেশি যে তারা নজরদারিতে আছে তা নাই। এবং আমরাও এটা নিয়ে ভাবতাম না যদি ওনারা সরাসরি শুধু ইপিজেড এর ভিতরে অপারেট করতেন, কিন্তু এখন যেহেতু ইপিজেড এর বাইরেও সাধারণ ব্যবসায়ী যারা বাইরের, তাদের সাথেও যেহেতু বায়াস ক্রেডিটের নামে বা ইউপাসের নামে তারা সম্পৃক্ত হচ্ছেন, সুতরাং এটা মনিটরিং এর মধ্যে আনতে হবে। কিন্তু এই মুহূর্তে এটা মোটেও ঝুঁকিপূর্ণ অবস্থায় নাই। সিম্পলি আমরা যেটা সামনে নিয়ে এসেছি সেটা হলো এটাকে মনিটরিং না করলে সেটা একটা সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। অবশ্যই আমরা একটু জানতে চাই যে সেই ক্ষেত্রে প্রস্তুতিটা কিরকম নেওয়া হচ্ছে, এবং তার চাইতেও বড় কথা হচ্ছে যে এই সুবিধাটা দেওয়াই হয়েছিল অবশ্যই বিশেষ করে মূলধনী যন্ত্রপাতির যে বিষয়টা আছে, বাংলাদেশে মূলধনী যন্ত্রপাতি আরও বাড়ানো, বিনিয়োগ আরও বাড়ানো, উৎসাহিত করার জন্য। কিন্তু সেইটার সুযোগ নিয়ে অনেক অসাধু ব্যবসায়ী এটার সুযোগ নিয়ে এটার অপব্যবহার করতে পারে। সেইটা রোধ করবার জন্য আমাদের প্রোটেকশন ব্যবস্থা কি থাকছে সেইটা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব। তো একটা বিরতির পর আপনার কাছে এসে এই প্রোটেকশনটা সম্পর্কে জানতে চাইব। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। বায়ার্স ক্রেডিটের সমস্যা নিয়ে কথা বলছিলাম আমরা ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিবের সঙ্গে। ডক্টর আহসান হাবিব, যেটি জানতে চাচ্ছিলাম যে অসাধু ব্যবসায়ীরা যাতে এটা ফায়দা নিতে না পারে সেটার জন্য কি করা উচিত? এটা কিন্তু যদি যারা মার্কেট প্লেয়ার আছেন তারা যদি জানেন যে পুরো ব্যাপারটা নজরদারিতে নাই, তখনই কিন্তু এই জিনিসগুলো খুব সহজে হতে পারে। যেমন এই জিনিসটা কিন্তু যারা কমার্শিয়াল ইম্পোর্টার তারা এটা নেওয়ার কোনো আইনগত ভিত্তি নাই। যারা কমার্শিয়াল ইম্পোর্টার তারা এই ইউপাসের সুযোগ নিতে পারে না, কিন্তু ইউপাসের সুযোগ দুই একটা বিচ্ছিন্ন ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। তো তারা যদি এই ব্যাপারটা যদি নজরদারিতে পুরোটা থাকে তখন কিন্তু এই সুযোগগুলো সহজে নেওয়া সম্ভব হবে না। দ্বিতীয়ত, যে ইউপাস চালু হওয়ার পরে ইম্পোর্টারদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা গেছে। যেমন ধরেন আমি আগে সাইড পেমেন্ট করতাম, সাথে সাথে পেমেন্ট করে দিতাম। এখন আমি সাইড পেমেন্ট না করে আমি ইউজেন্স পেমেন্ট করছি, মানে দেরিতে পেমেন্ট করছি, এবং আমি ইউপাসের ল ইন্টারেস্ট রেটের সুযোগটা নিচ্ছি। সেক্ষেত্রে ব্যাংকের উপর কিন্তু প্রেশার পড়ছে, এবং ব্যাংকও তাদের ক্লায়েন্টদেরকে সুবিধা দেওয়ার জন্য হয়তো বিদেশ থেকে ফান্ড বড় করে তাদেরকে ইউপাস ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করছে। তো শুধুমাত্র যদি এটাকে আপনি প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা উচিত আমরা মনে করি। যেমন এখন আপনি র ম্যাটেরিয়াল যারা ইম্পোর্ট করছেন, ক্যাপিটাল মেশিনারি যারা ইম্পোর্ট করছেন তাদেরকে দিয়েছেন, স্ক্র্যাপ ভ্যাসেলের জন্য যারা তাদেরকে দিয়েছেন, কিছু রিসেন্টলি রাইসের প্রয়োজনে দেওয়া হয়েছে। বাট এটা যদি মনিটরিং এর মধ্যে থাকে, ট্রেন্ড দেখে আপনি ডিসিশন নেবেন কোনো সিলিং দেবেন কিনা, কোনটা কতটুকু দেবেন, কোনটাকে র ম্যাটেরিয়াল বলবেন, কোন কোন প্রোডাক্টকে এর থেকে বাইরে আনবেন। তার মানে মনিটরিং এ থাকলে এটা কিন্তু টাইম টু টাইম আপনাকে করতে হবে। এটা এরকম না যে একটা পারমিশন দিয়ে দিলেন। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।